পাত্রপক্ষ আসতে আর কিছু মুহূর্ত বিলম্বিত। রান্নাঘরে তার জন্য সাজানো হয়েছে বিশেষ আয়োজনের পসরা, বাহারি রকমের পিঠাপুলি আর দেশীয় সব খাবার। রুকায়া নিজের হাতে রান্না করছেন। অবশ্য সহযোগী হিসাবে আছে তার একমাত্র বোন রুবি। রান্না শেষ হওয়ার আগে একবার নিজের মেয়ের রুমটায় চোখ বোলালেন, কিন্তু যা দেখল তার চোখ কপালে। শাড়িখানা অনাদরে পড়ে আছে এক কোণে, দু হাঁটুর গিয়ে বিছানায় থম মেরে আছে মেয়েটা। উস্কো খুস্কো খোলা চুল, গলা হাত খালি, না করেছে রূপসজ্জা, ফোলা চোখ আর মলিন সিক্ত মুখশ্রী। এসব দেখে মেজাজটা বেশ তীক্ষ্ণ হলো তার। কর্কশ গলায় হাঁক ছাড়লেন, পাত্রপক্ষ আহনের আগে তৈরি হতে কইছি না, আবার কিন্তু আমি বলতে আসুম না। তোর বাপ যদি ইয়া দেখে তাই আমি কিছু জানি না। যা কওনের কইয়া গেলাম, বাকি তোর মর্জি নুবা। চেঁচামেচি করে আবার আগের মতোই হনহন করে চলে গেলেন রুকায়া। মেয়েটা তার মাথা খেয়ে নিচ্ছে। বিয়ের নাম বললেই কেঁদে কেটে বুক ভাসায়। তার হয়েছে যত জ্বালা। গজগজ করতে করতে রান্নায় আবার নিজের মনোযোগ দেন। পাশে থাকা রুবিনা সব বুঝেন। নুভার কেন বিয়েতে অসম্মতি আর কেন এত সব পাগলামি, কিন্তু তারই বা কি করার আছে? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। কেন এই ছোট্ট বাক্য মেয়েটা বুঝতে চায় না? প্রায় 3 বছর কম তো আর অপেক্ষা করেনি, কিন্তু যে আর ফিরবে না, তাকে কিভাবে ফিরাবে? কিন্তু আফসোস, মেয়েটা কোন মরিচিকার পিছনে ছুটছে নিজেও জানে না। দুপুর গড়াতেই বসার ঘর অতিথিতে পূর্ণ। সবে অতিথি আপ্যায়ন নিয়েই ব্যস্ত, কিন্তু ঘরের এক কোণে নিথর শরীর নিয়ে বসে আছে নুবা। শুষ্ক মলিন মুখ, চোখের কোণে জল নেই, তবে ভিতরে তীব্র হাহাকার। মর্মদহনে যে পুড়েছে বারংবার। চোখ দুটো বন্ধ হলে আজও সেই কল্প পুরুষের অস্পষ্ট মুখ অবৈ ভেসে ওঠে। কিভাবে ভুলবে তার ব্যাকুল চিত্র? আজও খুঁজে ফিরে শুধু এক পলক তাকে দেখার জন্য। তার যে বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন। সে নিজ মনে বিড়বিড় করল, জানেন আপনাকে দেখার স্বাদ আমার কোনোদিন মিটবে না। কেন সেদিন আসবেন বলে আর এলেন না? এভাবে কেন হারিয়ে গেলেন? বিপদ শরীরে কোনো রকম এলোমেলো পা ফেলে উঠে দাঁড়ায় নুবা। মন অবদ্ধ হলেও শরীর যে অবদ্ধ নয়। মায়ের কথা শুনতেই হবে। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে শাড়িটা হাতে নিল। নিজের মতন করে কোনোভাবে শাড়ি পরতে শুরু করলো। শাড়ি পরা অবস্থায় রুবি এলেন। নুবাকে দেখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল। হলদেটে গায়ের রং, অথচ মেয়েটাকে মলিন শ্যামবর্ণে লাগছে। শেষে নুবাকে শাড়ি পরাতে সাহায্য করলেন। নুবার শীতল দৃষ্টি নিজের খালামণির দিকে। এই দৃষ্টির অর্থ রুবি বোঝেন। শাড়ির কুচি ঠিক করতে করতে বললেন, দেখ, অনেক হয়েছে। তুই কিন্তু দুলাভাই সেই 2 বছর আগেই বিয়ে দিতে চেয়েছিল। তুই নিজেও জানিস, তখন থেকে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে আটকে রেখেছিলাম। কিন্তু আর কত নুবা, তোর বিয়ের বয়স হয়েছে, 19 বছর চলছে, এখন কিভাবে নিষেধ করি বল? তুই আর পাগলামি করিস না নুবা। যাকে কখনো তুই চোখেই দেখিসনি তার জন্য কেনই মিথ্যে অপেক্ষা? দেখ, সে আর আসবে না। পূর্বে নেয় শীতল দৃষ্টি নুবার তুই আঁকিতে। নিস্তব্ধতায় আচ্ছন্ন। রুবির কড়া কথাই জবাব দিল না। বিমিত ঠায় দাঁড়িয়ে আছে। শাড়ি পরা শেষে রুবি সাজিয়ে দিলেন। নুবাও দ্বিরুক্তি করল না, নিশ্চুপ তৈরি হলো। নুবার মাথায় আলতো হাত রাখলো রুবি। চোখ ছলছল তার। সে নুবার ডান হাত মুষ্টিবদ্ধ করলো। চল, বসার ঘরে সবাই অপেক্ষা করছে। এক নিথর মানব শরীর। নুবা রুবির কদমে কদম মিলালো। সামনে কি আছে তার জানা নেই, শুধু জানে সে তার কল্প পুরুষকে হারিয়ে ফেলেছে চিরদিনের জন্য। শুকনো মলিন মুখে নিশ্চুপ এক কোণে গিয়ে দাঁড়ালো। রুবি সবাইকে পরিচয় করিয়ে দিলেন। কিঞ্চিত মাথা উপর করল নুবা, সালাম দিল, কিন্তু কে কোথায়, সামনে কারা আছে তার জানা নেই। ছেলের খালা কবিতা এগিয়ে এলেন নুবাকে নিজের সাথে নিয়ে বসালো। পাশে তার স্বামী আনিস বসা। কবিতা নিজের বোনের জামাইকে ডাকলেন, ভাইজান, আপনি কিছু বলার থাকলে বলেন। ছেলের বাবা কবিতাকে থামালো। তুমি বসো, যা বলার আমি এখান থেকে বলতে পারবো। তারপর নিজের সূক্ষ্ম দৃষ্টি ফেলো নোভার দিকে। গোলগাল, মুখটা বেশ শুকনো হয়ে আছে, শরীরটাও খুব হালকা পাতলা। মেয়েটা খাবার খায় না নাকি? তবে তার ভীষণ মনে ধরেছে। এমন একটা মেয়ে নিজের ছেলের বউ হবে ভেবে মন পুলকিত হলো। ঈষৎ হাসি ফুটে উঠল অধর কোণে। তিনি রশিদের দিকে তাকালেন। রশিদ, মাশাল্লাহ, মেয়ের কোনো খুঁত নেই। তোমাকে আগেই সব বলেছি, আমার ছেলের পরীক্ষা শেষ হলেই বিয়ের আয়োজন শুরু হবে। এখন আপাতত কাবিন করে রাখবো। আমার মা অসুস্থ তো, তাই ওনার অনেক শখ নাতি বউ দেখার। মরণের আগে তার একটাই অন্তিম ইচ্ছে যে সে তার নাতি বউকে দেখবে।
তাই এত তাড়াহুড়ো বলতে পারো। কিছু সময় থেমে আবার বলে উঠল, রশিদ, তুমি আমার ছোট ভাই না শুধু, তুমি আমার সবচেয়ে আপনজন, আমার প্রিয় বন্ধুও বটে। তোমার প্রতি আমি কতটা ঋণী তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ছাত্র অবস্থায় মা বিয়ে দিয়েছিলেন পারিবারিক ঝামেলায়, বয়স মাত্র 22। আমি তখন ঢাকা কলেজের স্নাতক ফাইনাল ইয়ারের ছাত্র। এর 2 বছর পর আমার প্রথম সন্তানের আগমন, আর সেদিন আমার অসুস্থ বউয়ের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্যও আমার ছিল না। কিন্তু কিন্তু সেদিন তুমি যেভাবে ফেরেশতার মতো উদয় হয়েছিলে, আজও সেই দৃশ্য ভুলতে পারিনি। আমার ব্যবসায়িক জীবনে প্রথম পা রেখেছিলাম তোমার সঞ্চিত টাকার বদৌলতে। সেই 20,000 টাকা আমি যত বাড়ি ফেরত দিই না কেন, তার ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারবো না। আজকের এই সফল ব্যবসায়ী একদিন টাকার অভাবে নিজের সন্তান হারাতে বসেছিল। লম্বা দীর্ঘশ্বাস টানলেন, ফের বলে উঠলেন, তোমাকে কত খুঁজেছি ঢাকার অলিগলিতে, কিন্তু দেখো, দীর্ঘ 28 বছর পর এই বন্দর নগরীতে তোমাকে আবার খুঁজে পেলাম। বিশ্বাস করো, আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। তোমাকে পাওয়া আমার জীবনের পরম সৌভাগ্য রশিদ। তাই আমি তাই আমি ছেলের বউ নই, নিজের মেয়ে নিতে এসেছি তোমার থেকে। কিন্তু তোমার এত আয়োজনের প্রয়োজন ছিল না। মেয়েটাকে সাধারণভাবেই নিয়ে আসতে। শাড়ি পরাতে গেলে কেন? দু চোখ ছলো। রশিদ ঠায় দাঁড়িয়ে আছে, তার যে কথা বলার বাক্য ফুরিয়ে গেছে। পাশে থাকা ছেলের বাবাও টিস্যু নিয়ে নিজের জল মুছলেন, কিন্তু মুখে উচ্ছ্বাসিত হাসি। ভেজানো গলায় বললেন, রশিদ, তুমি আবার ঢাকা চলো। চট্টগ্রামে আর থাকতে হবে না তোমাকে। আমার মেয়েটাও ঢাকা থাকবে আমাদের সাথে। নুবা দ্বিধান্বিত, কি বলবে বুঝে উঠতে পারল না। সহসাই প্রশ্ন ছুড়ল, আঙ্কেল, আপনি আমাকে পড়াবেন? আচম্বিত ঘরময় উচ্চ শব্দে হাসির শব্দ হলো। সবাই একসাথে হেসে উঠলেন। ছেলের বাবা হাসি থামিয়ে বলে উঠল, কি বলে বোকা মেয়ে, তুমি অবশ্যই পড়বে। তোমাকে এখান থেকে ট্রান্সফার করে ঢাকা নিয়ে যাব। নুপা বার কয়েক আওড়ালো। বোকা মেয়ে, এই শব্দটা তার ভীষণ প্রিয়। তার গল্পপুরুষ তো এই নামেই ডাকত। কত না অসাধারণ ছিল তখন, ভাবতে চোখ জোড়া ভিজে উঠল। বক্ষ স্থল থেকে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। ভাবনায় পড়ল তার সেই অতীত। 8-10 বছরের ছেলের মুখে ভাবি শুনে থমকালো নুবা। এসএসসির কোচিং করতে মাত্র স্কুলে পা দিয়েছিল। অবিশ্বাস্য নজর তার। শ্যামবর্ণের হালকা পাতলাকরণ, উস্কো খুস্কো মাথার চুল, আধপূর্ণ গেঞ্জি আর 3/4 জিন্স প্যান্ট পরিহিত, লম্বাটে ছোট্ট একখানা শুকনো মুখ। সে ছেলেটাকে চিনে, প্রায়শই আবুল কাকার দোকানের সামনে দেখেছে। নাম হাসান। কিছু জিজ্ঞেস করার আগেই তার হাতে একখানা কুচকানো চিরকুট গুঁজে দিল। তড়িৎ বলে উঠল, ভাবি, বাবলু ভাই আপনার এই চিঠি দিতে কইছে। হ্যাঁ, আপনার লাই স্কুল ছুটিটা হইলে দাঁড়াবো, তখন চিঠির জবাব দিয়েন। এখন আমি আসি। নিজের কথা শেষ করে মুহূর্তেই হনহন করেই বেরিয়ে গেল। নুবা পিছন থেকে বার কয়েক ডাকলো, কিন্তু হাসান পিছন ফিরে তাকালো না। নুবা অবাকের চূড়ান্ত পর্যায়ে। এতদিন তাকে দেখলে শুধু হাসতো, আজ সরাসরি চিরকুট। অদ্ভুত তো। একবার হাতে গুজে রাখা কুচকানো চিরকুটের দিকে তাকালো। কৌতূহল জাগলো তার মনে, তাই খুলে দেখার সিদ্ধান্ত নিল। এলোমেলো শব্দগুচ্ছ আর বানানের দফরফা দেখে প্রথমে খুব হাসি পেল, কিন্তু পরক্ষণে একটা লাইন দেখে চোখ কপালে। জোরে নুবা পড়ছে, নেশা রানী, রোজ রোজ স্কুল শেষে দূর থেকে তোমারে দেখি, কিন্তু মন ভরে না। আমি তোমারে কাছ থেকে দেখবার চাই, সারা জীবন জন্য আমার হয়ে যায় না। নেশা রানী, আজকে একবার স্কুল শেষে দাঁড়াবে, মন ভরে একটু দেখমু তোমারে। এটি তোমার মন মানুষ। আচমকাই ফিক করে হেসে উঠল। চিরকুট ভাঁজ করে আবার তমাকে দেখানোর জন্য রেখে দিল। বাড়িতে প্রবেশ করতেই নোভার চোখ পড়ল মায়ের দিকে। দৃষ্টিতে অগ্নি বর্ষণ হচ্ছে যেন। সে হেলে সুরে পড়ল, কি হয়েছে আম্মু, আজকে রান্না করো নাই? মুহূর্তে রুকায়ের বাজকে এক স্বর ভেসে এলো, তোকে যাওয়ার সময় কিছু বলছিলাম। কি বলছিলেন? তুই যে গাধার বাচ্চা তা আমি জানি, তাও একটা কাজ দিছিলাম করার জন্য। কিন্তু আম্মু, আমি যদি গাধার বাচ্চা হই তাহলে তো আপনি গাধা। তোর স্কুলে যাওয়ার সময় টাকা দিছিলাম না রুবির নাম্বারে বিকাশ করে দিতে? সকালে বিকাশ করেই স্কুলে গেছি।
রুবি যে বললো টাকা পায় নাই, একটু আগেও তো কল দিল। নুবা দ্রুতই দোকানের দিকে ছুটল। দোকানদার থেকে জানতে পারলো ভুল নাম্বার দিয়েছে সে। টাকা পেয়ে লোকটা নিজ থেকে কল দিয়ে বলেছে তবে প্রকৃত মালিক এলে তবেই টাকা ফেরত দিবে। মধ্যাহ্নের শেষ প্রহর। সেদিন একটা হতাশা নিয়ে অচেনা এক লোকের কাছে কল দিল নুবা। প্রথম 3টা কল রিসিভ হলো না, কিন্তু চতুর্থ কল রিসিভ হলো। অপর পাশ থেকে গম্ভীর এক পুরুষালী মোটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, কে? নুবার থমথমে ধরা গলা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে আপনি চিনবেন না, আমার নাম নুবা। আপনার বিকাশে সকালে 10,000 টাকা ভুল করে চলে গিয়েছিল, তার আসল মালিক আমি। জানেন আঙ্কেল, টাকা কিন্তু আমার না, আম্মু আমাকে বিকাশ করতে বলেছিল। যদি জানে ভুল জায়গায় চলে গিয়েছে তাহলে আম্মু আমাকে মেরেই দেবে। এমনিতেও ভয়ঙ্কর ক্ষেপে আছে আমার উপর। আসলে হয়েছে কি, সকালে বিকাশ নাম্বার বলার সময় আচমকা আমার হিজাবের মধ্যে একটা কাক টয়লেট করে দেয়। তখন রাগে মেজাজ এত খারাপ হয়ে গেছিল বুঝতেই পারিনি কখন 4টে নাম্বার ভুল দিয়ে ফেলেছি। আঙ্কেল, টাকাগুলো যদি ফেরত দিতেন তাহলে অন্তত আমি বেঁচে যেতাম, নয়তো আমার সাথে কি হবে আমি নিজেও জানি না। আঙ্কেল, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যদি টাকাগুলো ফেরত দেন। তোমার বাড়ি কোথায়? জি, আমার বাড়ি বরিশাল। কিন্তু কেন আঙ্কেল, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? তুমি তো দেখছি প্রচুর কথা বলো। কখন বললাম বিশ্বাস করিনি? চিন্তা করো না, টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নেক্সট টাইম দেখে শুনে তারপর বিকাশ করবে। সবাই তো আর আমার মতো হবে না, টাকা পেয়ে ফেরত দিয়ে দেবে। সো বি কেয়ারফুল, মনে থাকবে তো? ঠিক আছে আঙ্কেল, মনে থাকবে আপনার কথা, আজীবন মনে রাখবো। আজকের দিন ভুলেও আপনার কথা ভুলবো না, আল্লাহর কসম বলছি। টাকা পাঠিয়েছি, পুরো টাকাটাই আছে, দেখো। টাকা পেয়ে ফের বলে উঠল। আপনাকে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। সত্যি আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজ যদি টাকা না পেতাম তাহলে কি হতো জানি না, তবে আপনার মতো মানুষ ছিল বলে পেয়েছি। ধন্যবাদ আঙ্কেল। লোকটা কিছু না বলে আচমকাই কল কেটে দিল। নুবা কিছুটা অবাক হলো। ঠিক তার একদিন পর সেই লোকটা ফের কল দিল। নুবা তড়িৎ কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কাল আপনি আমার কত বড় উপকার করেছেন বলে বোঝাতে পারবো না। সত্যি আপনার মতো মানুষ হয় না। অপর পাশ থেকে রুষ্ট এক কণ্ঠস্বর ভেসে এলো। আমি তোমার উপকার করেছি বলেই কি তুমি আমার সাথে এমন কৃতজ্ঞতা জ্ঞাপন করছো? সারা জীবন তোলা রাখবো তোমার এই কৃতজ্ঞতা। নুবার চোখ কপালে, বিস্মিত গলার স্বর। কি 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 বলছেন আঙ্কেল? আমি আপনাকে বাজে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি? আমার কথায় কি কষ্ট পেয়েছেন আঙ্কেল? যদি অজান্তে ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। ক্ষমা করব? কিন্তু কিভাবে? সেই দিন থেকে তুমি আমাকে আঙ্কেল আঙ্কেল ডাকছো। আচ্ছা, আমার গলার স্বর কি 50 বছরের বুড়োদের মতো? নোপা ভাবনায় মগ্ন। সত্যি তার কোনো ধারণাই নেই পুরুষালী স্বর নিয়ে। মুঠোফোনে কথা হয়নি কখনো কারোর সাথে। কিছু সময় চুপ থাকলো, আমতা আমতা করলো। না না না, তো এমন কিছু না। তাহলে আঙ্কেল আঙ্কেল ডাকছো কেন? নুবা কাঁপানো গলায় জবাব দিল। জি, তাহলে কি ডাকবো ভাইয়া? মুহূর্তেই কঠিন এক ধমক এলো। আমি তোমার মায়ের পেটের ভাই? না তুমি আমার বোন? না আমাদের রক্তের কোনো সম্পর্ক আছে? না আমি তোমার এলাকার ভাই যে তুমি আমাকে ভাইয়া ডাকবে? কিছুই ডাকার দরকার নেই, নাথিং, বুঝেছো বোকামে? নুবা নিস্তব্ধ ঠাই দাঁড়িয়ে আছে, শুধু নিশ্চুপ শুনল পুরুষালী কণ্ঠস্বরে ঝাঁঝালো কিছু উৎপাত বাক্য। আশেপাশে কি হচ্ছে হুঁশ নেই নুবার। নিশ্চুপ এক কোণে নিজ ভাবনায় মশগুল, কিন্তু আচমকাই কারোর আলতো স্পর্শে ধ্যানভগ্ন হলো। মুখ তুলে তাকাতে দেখে কবিতা তাকে ডাকছে। চোখ পিট পিট করে বোঝার চেষ্টা করছে, কেন ডাকছে বুঝলো না। সে জিজ্ঞেস করার আগে কবিতাই বলে উঠল। তোমার দাদি শাশুড়ি কথা বলবে। নিজের হাতে থাকা ফোনটা এগিয়ে দিল নুবাকে, ইশারাই বলল। হাতে নাও, বারান্দায় গিয়ে কথা বলে আসো। এখানে হইচই, উনি কথা শুনবেন না। নুবা বোকার মতো হা হয়ে আছে, নিজ মনে বিড়বিড় করলো, দাদি শাশুড়ি। নুবার এমন নির্লিপ্ততা দেখে পাশে থাকা রুবি এগিয়ে এলেন। নুবাকে সোফা থেকে উঠিয়ে বারান্দায় বসালেন, হাতে ফোনের মাঝে ইয়ারফোন কানেক্ট করা। রুবি ইয়ারফোন নুবার কানে গুজে দিলেন, শান্ত গলায় বলল। এবার কথা বল। নুবার মন বিষাদময়, কিন্তু এখন লজ্জে আড়ষ্ট। মুঠোফোনে চোখ বোলাতেই দেখে স্ক্রিনে ভিডিও কল ভাসছে। শুকনো ঢোক গিল, কি করবে এখন? পাশে দাঁড়ানো রুবি আবারও হতাশ হলো। মেয়েটাকে দিয়ে কি হবে কে জানে। সে দ্রুতই কল রিসিভ করলো, চোখের ইশারায় বলল,
কথা বল। নুবার গলার স্বর কাঁপছে ভীষণ। স্ক্রিনে তাকাতেই পারল না, মাথা নিচু করে ধীর গলায় সালাম দিল। অপর পাশ থেকে মুখে জড়ানো উচ্ছ্বাসিত এক বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। দেহি আমার সদিনটার মুখ দেখি, এত নিচু হইয়া থাকলে মুখটা কেমনে দেখমু? নুবা কিঞ্চিত নিজের মুখটা উপরে তুলল আর তখনই বলে উঠল, মুখটা এত শুকনো কেন? খাবার দেয় না মা বাবার? শোন, জামাইদের কিন্তু এমন শুকনা মুখ পছন্দ না। একটু স্বাস্থ্য না হইলে কি ভালো লাগবো? কও দেখি। নুবা বেশ লজ্জা পেল, জবাবে কি বলবে বুঝলো না, শুধু মাথা নাড়ালো। তবে আচমকায় এক পৌশালী কণ্ঠস্বর ভেসে এলো অপর প্রান্ত থেকে। নুবা শুধু সেই কণ্ঠস্বর শুনল, অপর পাশে কে আছে তার জানা নেই। হঠাৎই বৃদ্ধা মহিলার মুখে মিষ্টি হাসি, চোখ মুখ আনন্দে আপ্লুত। মজার ছলে পৌশালী কণ্ঠস্বরের উত্তর দিল, এখন থেকে সতীনের সাথে ভাব করতেছি, পরে দুজন মিলে তোমার মজা উড়ামু। হঠাৎই পৌশালী কণ্ঠস্বর কেমন ক্ষিপ্ত হয়ে উঠল, সেও কথা বলতে চাইল। নুবা আটকে উঠল, তড়িঘড়ি কল কেটে দিল। পুনরায় অপাশ থেকে কয়েকবার কল আসলো, কিন্তু সে কল রিসিভ করলো না। অস্থিরতা আর অস্বস্তিতে হাঁ করে ঘন ঘন দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। মনটা মুহূর্তে বিষাদময় হয়ে উঠল। ফোন ফেরত দেওয়ার জন্য উঠে দাঁড়ালো। বসার ঘরে গিয়ে ইতস্তবোধ করছিল প্রথমে, পরে কাছে গিয়ে কবিতাকে ডাকলো। আন্টি আপনার ফোন। কবিতা হাসি মুখে নিজের মুঠোফোন নিয়ে নিল। নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই সহসাই একটা বাক্য কর্ণ করে ভেসেল। তার পায়ের কদম থমকে গেল মুহূর্তেই। মর্মদহনে দগ্ধ হলো আবার। মলিন মুখ নিয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। ঝাপসা হয়ে দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে চিবুকে, কিন্তু তার হুঁশ নেই। আনমনে বিড়বিড় করলো, 5 দিন পর কাবিন, তারপর। আর ভাবতে পারল না। এলোমেলো কদমে নিজ রুমে ফিরে এলো। সন্ধ্যার আধারে চেয়ে আছে চারপাশে। ঘুম ভেঙে আচমকে হকচকিয়ে যায় নুবা। ঈষৎ আধারে নিমজ্জিত তার রুম। ঠাউর করতে বেশ সময় লাগলো। সে আছে কোথায়, ঘুমিয়েছে কখন মনে পড়ল না, কিন্তু আচমকা ধপ করে তার ঘরের বাতি জ্বলে উঠল। চোখ পড়ল রুকায়ের দিকে, তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নুবাও নিশ্চুপ চেয়ে আছে। রুকায়া দরজার সামনে থেকেই বলল, নাস্তা করে যা, সন্ধ্যা হয়েছে সেই মেলা আগে। তুই ঘুমেছিলি তাই জাগাই নাই এতক্ষণ। নুবা আগের মতোই মায়ের দিকে তাকিয়ে আছে, প্রত্যুত্তর করল না। রুকায়া মেয়ের এমন উদাসীনতা দেখে ফের বলে উঠল, কি ব্যাপার এমন করে চাইয়া আসুস কে? নুবা জবাব দেওয়ার প্রয়োজন হলো না। রুবি হাতে করে নাস্তার ট্রেনে প্রবেশ করলো। বোনের দিকে তাকিয়ে বলল, আপা তুই যা, আমি দেখতেছি। রুকায়া দ্বিরুক্তি করল না, কিন্তু মুখের কোণে কিঞ্চিত ক্রোধের আওয়াজ ফুটে উঠল। রুবি বিছানায় গিয়ে বসলো। হাতের মাঝে নুডলস বাটি নুবার দিকে এগিয়ে দিল। নিজের খালার হাতে বাটি দেখে শান্ত গলায় বলল, খালাবনি খেতে ইচ্ছে করছে না আমার। খাবার না খেলে যে শুধু শরীর দুর্বল হয় তা কিন্তু না, মস্তিষ্কও দুর্বল হয়, মনও অসাড় হয়ে যায়, সঠিক চিন্তাভাবনা করার শক্তিও লোপ পেয়ে যায় ধীরে ধীরে। নুবা আগের মতোই ভাবলেশীন। রুবি ফের বলে উঠল, আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই ছেলেটার প্রেমে পড়লি কিভাবে? আসলে কি এমন দেখেছিস তার মাঝে যার জন্য এত বছরেও ভুলতে পারিসনি? নুবা নিজের মাথা ঘুরালো, তার দৃষ্টি পর টেবিলের দিকে। হঠাৎই মুখের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। খালামণি বলো তো, আমার এসএসসির রেজাল্ট ভালো হওয়ার কারণ কি? তুই ভালো করে পড়েছিস তাই? নুবা কিঞ্চিত মাথা নাড়ল, মুখের কোণে কৃতজ্ঞতার হাসি। না খালামণি, সব তার কারণে। সে যদি সাহায্য না করতো আমি কখনোই ভালো রেজাল্ট করতে পারতাম না, কখনোই না। তা কিভাবে সাহায্য করলো? সে এক লম্বা কাহিনী খালামণি। তো কি হয়েছে শুনি তোর প্রেমের গল্প, নাকি একান্তই ব্যক্তিগত বলে শেয়ার করবি না? না তেমন কিছু নয় খালামণি। দেখ তোর হাতে কিন্তু এখনো 4 দিন সময় আছে। না খালামণি, যে আমি 2 বছর 10 মাসে কিছু করতে পারিনি, সে আমি 4 দিনে কিছু করতে পারবো। নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি সব। তবে শুনতে চাইছো, আমি তোমাকে সব বলতে পারি এক শর্তে, তুমি কারোর সাথে এসব শেয়ার করবে না কিন্তু। রুবি হ্যাঁ বলে মাথা নাড়ল। নুবা বলতে শুরু করলো তার সেই সোনালি অতীতের কথা। অতীত পরের টেবিলেই স্তব্ধ হয়ে আছে নুবা। শুধু ভাইয়া ডাকার জন্য লোকটা তাকে কথা শোনালো। সে কি এমন বলেছে তাকে? ভাই তো ডেকেছে, তা না হলে ডাকবেটা কি? আজব। এসব চিন্তাভাবনা ছেড়ে পরে মনোযোগ দিল। কিয়ৎক্ষণ পর ফের মুঠোফোন কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো সে লোকটা আবার কল দিয়েছে। প্রথমে ভাবলো কল রিসিভ করবে না, কিন্তু দ্বিতীয় কলটা রিসিভ করলো। সালাম দিয়ে চুপ করে আছে।
কি বলবে তা নিয়ে বেশ দোটানায় পড়ল। অপর পাশ থেকে কোমল স্বর ভেসে এলো। এই যে বোকা মেয়ে, চুপ করে আছো কেন? কি বলবো, কথা বলেই দোষ খুঁজে বেড়ান। হঠাৎই উচ্চ স্বরে হাসির শব্দ হলো অপর পাশে। তুমি ভুল করলে তা বলবো না। আমি কি ভুল করেছি? আচ্ছা যাও, তুমি ভুল করনি। তাহলে বলো তো আমার এজ কত? যদি বলতে পারো তাহলে আর দোষ খুঁজে বেড়াবো না। নুবা দ্বিধায় পড়ে গেল, কি বলবে এবার। 30, 32। হুট করে থমথমে গম্ভীর স্বর ভেসে এলো। বাহ, তোমার ধারণা তো বেশ দারুণ। তবে দুঃখিত, আমি নিতে পারলাম না। তুমি নিতান্ত বাচ্চা মেয়েও না, তাও এত বোকা কেন তুমি? বাচ্চা মেয়ের না মানে? রগর গলায় ওপাশ থেকে বলে উঠল। আমি যদি ভুল না হই তোমার এজ 16-17। অ্যাম আই রাইট? নুবা হা হয়ে আছে। আপনি কিভাবে বুঝলেন? তুমি কিসে পড়ো? এসএসসি শিক্ষার্থী। তাহলে তো আমি পুরো শিওর তোমার এজ 16। নুবা পুরাই থ। আপনি কি করে বুঝলেন আমার বয়স 16? আরো বেশিও তো হতে পারে। এটা কমন সেন্স। 16 বছর বয়সেই এসএসসি দেয় সবাই, তবে কয়েকজন ছাড়া, তাই বুঝলাম। নুবা এবার থম মেরে বসে আছে। তার নিশ্চুপতা দেখে জবাব এলো। এই যে বোকামে, তোমার সুবিধার্থে একটা হিন্টস দিচ্ছি। আমি এবার অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। অলরেডি ফাইনাল পরীক্ষা চলছে আমার। এবার এজ বের করো। নুবা আটকে উঠল। অনার্সের ছেলের সাথে সে এভাবে কথা বলছে, কি সর্বনাশ। হাতের আঙ্গুলে হিসাব করলো, ক্ষীণ গলায় বলল। 20-22-এর মধ্যে হবে আপনার বয়স। আচমকাই উচ্চ স্বরে হাসির শব্দ হলো। বাহ, আমি যত বোকা ভেবেছি ততটাও বোকা নও। আমার এজ 21। তোমার থেকে মাত্র 4-5 বছরের বড়। আর তুমি আমাকে আঙ্কেল ডাকছো, কি লজ্জার ব্যাপার আমার জন্য। হঠাৎই রুকায়ের গলার স্বর ভেসে এলো। নিশাত। নুবা কিছু না বলে তড়িঘড়ি কল কেটে দিল। ভয়ে মুখ চুপসে আছে। তার মা টের পেলে এখনই জান নিয়ে নিবে। বইয়ের পাতায় চোখ বোলালো। দরজার সামনে রুকায়ে এসে হাজির। কি রে, ডাকছিলাম না? জবাব দিস না কে? হতভম্বের মতো চেয়ে আছে মায়ের দিকে, না শোনার ভান করলো। খেয়াল করি নাই আম্মু। দিন দিন বয়রা হইতাছস। ভাত বাড়ছি, খাইতে আয়। নুপা আছে বলে মাথা নাড়ল। তার মা যেতেই ফোঁত নিঃশ্বাস ফেলল। একটুর জন্য কি সর্বনাশ হতে যাচ্ছিল তার। রাতের খাবার খেয়ে রুমে আসতেই তার সাথে নিভান আর নীলাপ দুজনেই হাজির। নিভানকে দেখে যত না অবাক হলো, তার থেকে নীলাপকে দেখে দ্বিগুণ অবাক হলো নুবা। বিরক্তিকর সূচক শব্দ করলো। কি ব্যাপার, ড্রামা কুইন আমার রুমে? কি আম্মুর কাছে যা। নীলাপ কোনো তোয়াক্কা করলো না, উল্টো দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়লো। গাল ভেঙচি দিয়ে পড়লো। আব্বু আইব আজকে, সেই জন্যই আইসি, নয়তো তোর লগে কেডা থাকে? নুবা বিস্মিত হলো। আজকে তার বাবা আসবে, কিন্তু আচমকে কেন? বৃহস্পতিবার ছাড়া তো তার বাবা আসেনি কখনো। আজ তো মঙ্গলবার, কিন্তু সে অন্য চিন্তায় আটকে উঠল। তার কপালে কোনো শনি আছে, এবার কে জানে। তড়িঘড়ি নিজের ফোন খুঁজে নিল। বাটন ফোনের রিংটোন অফ করে দিল। যদি এই ছেলেটা তার বাবার সামনে কল দেয়, তখন মহা সর্বনাশ। কি হবে এবার? ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পূর্বেই প্রবেশ করল নুবা। হজবরল পুরো ক্লাস জুড়ে। এপাশ কাটিয়ে দ্বিতীয় বেঞ্চে তমার পাশে গিয়ে বসলো। তাকে দেখো সারা শব্দ নেই তমার, দৃষ্টি নিচের দিকে। নুবা বেশ অবাক হলো, নিজের এক ভুরু উঁচিয়ে ধরলো। কি ব্যাপার, এমন বেলুনের মতো ফুলে আছিস কেন? জবাবে উল্টো তমা কিঞ্চিত মুখ বাঁকালো। লম্বাটে শুভ্র বর্ণ মুখশ্রীতে সূক্ষ্ম রাগের আভাস। নুবা ফের বলল। তুই কি জানিস, গাল ফুলিয়ে রাখলে তোরে কিন্তু রিনা খানের মতো জোশ লাগে। কথাগুলো বলে নুবা দন্তপাটি দেখে হেসে দিল। তমার চোয়াল পূর্বের চেয়ে দ্বিগুণ শক্ত করলো। কাল কোথায় ছিলি নিশিরাত? কতবার কল দিলাম রাতে, কল রিসিভ করলি না কেন? নুবা আটকে উঠল, মুখে এক হাত চেপে ধরল। ইয়া আল্লাহ, আমার ফোন কাল রাতের রিংটোন অফ করে বিছানার নিচে রাখছিলাম। স্কুলে আসার সময় মনেই ছিল না এখনো বিছানার নিচে আছে। কিন্তু তুই কেন ফোন দিয়েছিলি? রিংটোন অফ করছিলি কেন আগে সেটা বল। আরে আপু আসছে তাই। তো আঙ্কেল আসলে রিংটোন অফ করতে হবে কেন? নুবা উত্তর দেওয়ার জন্য দুঠোঁট ফাঁক করলো মাত্র। সবচেয়ে রকচটা চেয়ার প্রবেশ করলো তৎক্ষণাৎ। সবাই সাথে তারা দুজন উঠে দাঁড়ালো। স্যারের হাতে ক্লাস টেস্ট পেপার। নুবা ভীত চোখে তাকালো সেই দিকে। নিজাম স্যার একে একে সবার নাম নিলেন। দৈবাত বলে উঠল। নিশাত নুবাও।
নুপা আটকে উঠল, ধীর কদমে গিয়ে পেপার নিল, হাতে নিয়ে দেখে যা ভেবেছে তাই। স্যার কঠিন গলায় বেশ কথা শোনালেন। নিশা তোমাকে বিজ্ঞান বিভাগে কি আসতে বলেছিল? শুধুমাত্র টেনে টুনে পাশ করার জন্য? 50-এর মধ্যে রসায়নে 20, পদার্থে 19, জীবন বিজ্ঞানে 25, আর উচ্চতর গণিতের ক্লাসের মধ্যে সবচেয়ে কম নাম্বার তোমার মাত্র 17। কতটা হাস্যকর তোমার রেজাল্ট! এটা কোনো পাশ হলো? এভাবে পড়লে তোমার ভালো রেজাল্ট তো দূরে থাক, তুমি পাশ করবে কিনা এখন সেটাই সন্দেহহীন। দেখ, শেষবার বলছি, এখনও প্রায় 2 মাস সময় আছে, একটু সিরিয়াস হও। এইভাবে পড়াশোনা করে নিজের সুনাম ক্ষুণ্ণ করিও না। যাও এখন। পেপার হাতে নিজের বেঞ্চে গিয়ে বসলো। পুরো ক্লাসে আর চোখে দেখলো মেয়েরা তার দিকে কেমন করে তাকিয়ে আছে। জেবা, লিমা, ফারহানা মিটমিট করে হাসছে। তমা তাকে সান্ত্বনা দিল। মন খারাপ করিস না, ফাইনালে দেখবি তুই অনেক ভালো রেজাল্ট করবি। চলো চলো চোখে নুবা তমার দিকে তাকালো। আদৌ কি সে পারবে ভালো রেজাল্ট করতে? তমার রেজাল্ট বরাবরই ভালো, আজও তার বিপরীত হলো না। 50-এর মধ্যে 40-এর মধ্যে তার সব বিষয়। পরে ক্লাসে আসলেন আতাউর স্যার। তিনি ম্যাথ টিচার, তবে আজকে অন্য টিচারের পরিবর্তে এসেছেন। নুবা অবাক হলো, ওবায়দুল স্যার কোথায় আজকে? কিন্তু তার বিভ্রম দূর হলো স্যারের কথায়। ওবায়দুল স্যারের মেয়ে হয়েছে, তাই তিনি আজ স্কুলে আসেনি। আজকে তোমাদের ক্লাস আমি নিব। নুবা খুশিতে লাফ দিয়ে উঠল। স্যারের মেয়ে হয়েছে। তমা তাকে শান্ত করলো। তোকে কাল রাতে বলার জন্যই কল দিছিলাম বদমাইয়া। আতাউর স্যার একটা বিশেষ ঘোষণা দিলেন। সুদীর্ঘ 12 বছর পর বাবা হওয়ার খুশিতে ওবায়দুল স্যার শনিবারে দুপুরে নিজ বাড়িতে বিশাল ভোজনের আয়োজন করেছেন। সেখানে স্কুলের সকল শিক্ষার্থী আর শিক্ষক আমন্ত্রিত। তোমরা কিন্তু সময় মতো চলে এসো। উচ্ছ্বাস পুরো ক্লাসের শিক্ষার্থীদের মাঝে। স্যারের বাড়িতে দাওয়াত, এ তো পরম আনন্দের ব্যাপার। ক্লাস শেষ করে বাড়ি ফেরার জন্য স্কুল থেকে কয়েক কদম পা বাড়ালো মাত্র, আচমকায় চোখ পড়ল অদূরে দাঁড়ানো বাবুল মির্জার দিকে। তমা নুবাকে টিপ্পনি মারল। ওই দেখ, তোর মন মানুষ দাঁড়িয়ে আছে, বেচারা তোর অপেক্ষায় প্রহর গুণ ছেড়ে নিশিরাত। নুবা লাভার মতো ফুঁসে উঠল। চুপ কর, ওই মদনার বাচ্চার কথা একদম বলবি না তো, জাস্ট বিরক্তিকর। মন চাইলে তুই যা। তমা মুচকি হাসলো। দুজনে পায়ের কদম বাড়াতেই বাবুল মির্জা এগিয়ে এলো। কাচুমচু ভঙ্গিতে দাঁড়ালো তাদের সামনে। গায়ে তার সাদা কালো মিশ্রিত ফকফকা নতুন শার্ট, প্যান্ট পায়ের গোড়ালি ছুঁয়ে জুতোর সাথে মিশে আছে। নায়ক জিতের মতো স্টাইল করে প্যান্টের ভিতর অর্ধেক শার্ট গুজে রাখা, বাকি অর্ধেক শার্ট ঝুলে আছে বাইরে। তবে এত সাজার পরও তাকে দেখে সেই মদন আলী লাগছে। শ্যামবর্ণ গায়ে একদম বেমানান এই শার্ট। বাবলু মির্জার অপরূপ সাজ দেখে নুবার বুক ফেটে যাচ্ছে হাসার জন্য। সুপ্ত মনে একটাই বাক্য মনে এলো, কি সুন্দর, ফুটফুটে সুন্দর। বাবলুর মুখের কোণে ঈষৎ হাসি ঝুলছে। নুবার দিকে তার লাজুক দৃষ্টি। ব্যাকুল বদনে অভিমান জড়ানো গলেই বলল, নেশারানী, আমার চিঠির জবাব দাও না কে? আর কয়দিন অপেক্ষা করতে হইব? নুবা বলল, মহা বিপদে, এখন কি উত্তর দেবে? জবাব হাতে বেড়াচ্ছে আনমনে। কিন্তু তমা হুট করেই বলে উঠল, আরে বাবলু ভাই, এত অধৈর্য হলে হবে? আরও একটু অপেক্ষা করুন, অপেক্ষার ফল কিন্তু বেশ মিষ্টি হয়, আপনি জানেন না? বাবলু মুচকি হাসলো। আনমনে মাথা চুলে হাত বুলালো। নেশালো দৃষ্টি নুবা হতেই নিবদ্ধ তখনও। তমা মুচকি হাসলো। তার হাতে নিশাতের হাত মুষ্টিবদ্ধ। দ্রুত কদমে পা বাড়ালো সামনের দিকে। নুবা তেতে উঠল, তমার দিকে অগ্নি দৃষ্টি দিল। কিছু দূর যেতে খেকিয়ে বলল, তুই মদনার বাচ্চার সাথে এত নরম করে কথা বললি কেন? আর অপেক্ষা করব মানে এসব কি তমা? তমা আলতো করে এক চাপড় মারল নুবার মাথায়। তীক্ষ্ণ স্বরে বলল, মাথায় ব্যামো আছে তোর? ওদের সাথে গরম করে কথা বললে অস্বস্তি থাকবে আমাদের। ওর বাপ না হওয়া এমপি এই এলাকার, তাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাও নাই, তাই মানে পার হয়ে এলাম বদমাইয়া। নুবা স্বস্তির নিঃশ্বাস ফেল। তাহলে এই ব্যাপার, তমার মতো তার মাথায় কেন বুদ্ধি নেই? তাই তো বোকা মেয়ে বলে বেড়ে সবাই। আচমকাই মনে পড়ল সে ছেলেটার কথা। আনমনে আটকে উঠল সে। দ্রুতই কদম লাগালো বাড়ির দিকে। বাড়ি ফিরে সবার আগে নিজের মুঠোফোন খুঁজে নিল। কত কিছু ভেবেছিল নিজ মনে, কিন্তু না, তার কিছুই হয়নি। ছেলেটার ফোন কল নেই।
আবারও স্বস্তির নিঃশ্বাস ফেল সে। যাক বাবা, বাঁচে গেল। সন্ধ্যায় পড়তে বসলো। সবার আগে নিল রসায়ন। রসায়নের রাসায়নিক বিক্রিয়া করতে করতে সে নিজে নিষ্ক্রিয় হয়ে আছে। আর পদার্থ পড়ে তার মনটায় অপদার্থ জড়বস্তু এখন। জীববিজ্ঞান তাও চলে কোনোভাবে, কিন্তু উচ্চতর গণিত তাকে একদিন পাগলা গারদে পাঠাবে নির্ঘাত। অসহ্যকর রসায়ন দেখে উচ্চতর গণিত নিয়ে বসেছে। 12টা অঙ্কের মধ্যে 2টো অঙ্ক শেষ করেছে মাত্র। কিন্তু অতর্কিত রশিদের আগমন ঘটল। নুবা তড়িৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সারাদিন তার বাবার সাথে দেখা হয়নি, মাত্রই বাড়ি ফিরল। আর এসেই তার রুমে হাজির, ভিতর তটস্থ 2 আঁখি। নুবা ভয়ে দরদর করে ঘামছে। রশিদ তার টেবিলের সামনে দাঁড়ালো। সে কাপা ভেজানো গলায় বলল, আসসালামু আলাইকুম আব্বু। রশিদ সালাম নিল, কিন্তু গলাস্বর ভীষণ রুক্ষ। তোমার লেখাপড়ার কি অবস্থা? নুবা ক্ষীণস্বরে বলল, জি ভালো। রশিদ হুঙ্কার ছাড়ল, এজন্য ক্লাস টেস্টে ফেল করেছো? পড়াশোনা করছো নাকি ঠেলা গাড়ি চালাচ্ছ? আজ থেকে রাত 11টা পর্যন্ত পড়বে। আজ থেকে রাত 11টা পর্যন্ত পড়বে। ভোর 5টায় ঘুম থেকে উঠে আবার পড়তে বসবে। জিপিএ যদি 4-এর নিচে আসে তাহলে আর পড়াশোনার দরকার নেই। শুধু নাম দেখানোর জন্য পড়তে হবে না তোমাকে। কঠিন গলায় কথাগুলো বলে গটগট করে রুম থেকে বেরিয়ে যান রশিদ। নুবার 2 চোখে শ্রাবণে অযোধ্যারের মতো টইটুম্বর। অশ্রু গড়ালো জল বেয়ে টেবিলের বইয়ের পাতায়। তার চিৎকার করে খুব বলতে ইচ্ছে করছিল, আমি তো বিজ্ঞান বিভাগ নিতে চাইনি, কেন জোর করে চাপিয়েছে আমার উপর। এখন আমাকেই দোষী বানানো হচ্ছে। এত নিষ্ঠুর বাবা কেন আপনি? কখনো তো মাথায় হাত বুলিয়ে বলেননি, চিন্তা করিস না নুবা, তুই পারবি, তুই চেষ্টা কর। 3 বছরের ছোট্ট নিভান এসে দাঁড়ালো নুবার সামনে। টেবিলে দাঁড়িয়ে চোখের জল মুছে দিল। আধো আধো বলিতে বলল, নিতাত আব্বু বতেতে চেতো না, আব্বুকে অনেক বদবো। নিভানের মিষ্টি কথা শুনে মুচকি হাসলো। চোখ বোলাতে দেখলো নিভানও পাশে দাঁড়ানো। তারও চোখে জল, কান্না মিশ্রিত গলায় পড়ল, আব্বু আমাকেও অনেক বকেছে। আজ থেকে আমি আর আব্বুর সাথে কথা বলবো না, আর কিচ্ছু চাইবো না। 10 বছরের নীলাবের মুখে এমন অভিমানী কথা শুনে নিভা নিজের কষ্ট মুহূর্তে ভুলে গেল। শব্দ করে হেসে দিল। নীলাব বোনের মুখে এমন বিদ্রুপের হাসি দেখে তেতে উঠল। তীক্ষ্ণ গলায় পড়ল, আব্বু তোরে বকেছে না? খুব ভালো করছে, তুই খুব খারাপ। এটা বলেই রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। নুবা আরও উচ্চ স্বরে হেসে উঠল। ড্রামা কুইনের ড্রামা দেখে তার হাসি দেখে নিভানো খিলখিল করে হেসে উঠল। শীতের কনকনে রাত, ঠান্ডায় শরীর হিম হয়ে আসছে। ঘড়ির কাঁটায় মাত্র রাত 8টা, অথচ মনে হচ্ছে গভীর রাত। নুবা নিঃশব্দে পড়ছে। সহসাই মুঠোফোন কর্কশ ধ্বনি তুলল। তড়িঘড়ি সে সুইচ অফ করলো। স্ক্রিনে তাকাতে দেখলো সেই ছেলেটা। বিরক্ত বোধ করলো বেশ। মেজাজও মুহূর্তে চটে গেল। তাকে আবার কল দেওয়ার রিজন কি? কল রিসিভ করে তীক্ষ্ণ গলায় পড়ল, তো বলুন, কি চাই আপনার? ওপাশ থেকে ছোট্ট একটা শব্দ ভেসে এলো, মানে? বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করেন? মানলাম আপনি আমার উপকার করেছেন, তাই বলে কি একটা মেয়েকে যখন তখন কল দেবেন, তাকে বিরক্ত করবেন? এটুকু কমন সেন্স কি নেই আপনার মধ্যে? ভনিতা না করে কি বলতে চাও স্পষ্ট গলায় বলো। আপনি আর আমাকে কল দেবেন না। এই কথা আগে বললেই পারতে। এত ভনিতা করার কি দরকার ছিল? আচমকা নুবার গলায় সুর নরম হলো। আসলে হয়েছে কি, আম্মু আব্বু যদি শোনে আমি আপনার সাথে কথা বলি তাহলে আমার সমস্যা হতে পারে, তাই আপনাকে নিষেধ করছি কল না দিতে। ও এই ব্যাপার। কিন্তু আমাকে একটা সত্যি কথা বলো তো, আমি কি তোমাকে বিরক্ত করি? না। তাহলে তুমি কেন বললে আমি বিরক্ত করি? আমার কমন সেন্স নেই? আমি কি তোমাকে প্রেম অফার করছি, নাকি কথা বলার জন্য জবরদস্তি করছি? না তোমাকে পটানোর চেষ্টা করছি, না তোমার সাথে ঘন্টায় ঘন্টায় কথা বলার জন্য পাগল হয়ে বসে আছি? বলো কোনটা? আসলে এমন কিছু নয়, আপনি রাগ করবেন না। আমি কি করব বলেন? আব্বু আম্মু দুজনেই আমার ওপর কড়া নজর রাখে। যদি জানে কারোর সাথে কথা বলি, বিশ্বাস করুন তাহলে কি হবে আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বিরক্ত করব না তোমাকে। আমার ভুল হলে ক্ষমা করে দিও। তবে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমায় কল দিতে পারো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। কলটা কেটে গেল। আচম্বিত এক শুকনো চিনচিনে ব্যথা অনুভব হলো নুবার। কিন্তু এই ব্যথা কিসের বুঝলো না। সময় ফুরালো, দিন বাড়ল, কিন্তু ছেলেটার কলার আসলো না। কিন্তু একটা অঘটন ঠিক 5 দিন পর। 5 দিন পর কিসের অঘটন ঘটলো? ছেলেটা কল দিয়েছিল তোকে আবার?
রুবির জিজ্ঞাসু দৃষ্টি চোরা, এক হাত নিচে তুতনিতে রেখে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, অথচ নূপা শীতল দৃষ্টি, মাথা ঈষৎ নাড়ালো, গলাস্বর ভীষণ নমনীয়। না খালামণি, কল আসেনি, বরং তার আগে একটা অঘটন ঘটেছিল যেটা আমার জীবনের কাল ঝড় বয়ে এনেছিল। আমি কখনো ভাবিনি এমনটা হবে। হয়তো সেদিনটাই ছিল আমার জীবনের চরম অভিশাপ। কি হয়েছিল? শনিবার ওবায়দুল স্যারের মেয়ের আকিকার অনুষ্ঠান ছিল, আর সেদিন আমি কালো রঙের একটা গাউন পরে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার আগে আমাদের ঘরে লঙ্কা কাণ্ড ঘটে গিয়েছিল। নীলাভ যাবে থেকে শুনেছে আমি ওবায়দুল স্যারের বাড়ি যাব তার মেয়ের আকিকার অনুষ্ঠানে। তখন থেকে গোদ ধরে বসেছিল, সেও যাবে, সাথে নিভানকেও উস্কে দিল। দুজনেই যাবে। বিশ্বাস করো খালামুনি, আমি তো লজ্জায় শেষ। দুজনকে কিভাবে নিয়ে যাবে? কিন্তু তুমি তো জানো, নীলাভ তো নীলাভই, যা বলে তাই করে। রুমের এক কোণে বসে পুরো 2 ঘন্টা কেটেছিল। তারপর? নুবা দীর্ঘশ্বাস চালো, ফের নিজের অতীতে ডুব দিল। রশিদের বলা কথা মতো পরের দিন ভোর 5টায় উঠল। গায়ে কম্বল জড়ানো, চেয়ারেও বিছালো একটা, তার উপর নুবা পড়তে বসলো। তবুও হিমশীতল ঠান্ডায় ঠকঠক করছে প্রতিটা সময়। এভাবে সময় করলো সকাল 7টার মাঝে। খিদে পেল বেশ, কিন্তু ভয়ে উঠতেও পারল না। তার নিষ্ঠুর বাপ ডাইনিংয়ে বসে আছে, তার বাপ ডাকলেই তো পারত। অগত্যা না পেরে নিজের চেয়ার ছেড়ে দাঁড়ালো। খিদের জ্বালা সহ্য হলো না আর, ডাইনিংয়ে উকি দিল, না, তার জাজ্জেল বাপ নেই। পা টিপে টিপে কিচেনে গেল। তাকে দেখে রুকাইয়া ভাবলেশীন শান্ত গলায় বলে উঠল, এসেই যখন পড়েছিস খেয়ে যা। নুবা খুশি হলো মনে মনে। যাক বাবা, অবশেষে নাচতে পেল। তার মা খোলা চিতই পিঠা বানাচ্ছে। সুযোগ বুঝে 4টা নিজের পেটে চালান করে দিল। গরম গরম খোলা থেকে নামানো চিতই পিঠা খেতে ভারী মজা। বেশ আরাম করে চা দিয়ে খেয়ে বের হয়ে এলো। কিন্তু কিচেন থেকে বের হয়ে এসেই তার পা থমকে গেল। চক্ষুতই কোটো থেকে বের হবার উপক্রম। নীলাভ এখনও টেবিলে বসে পড়ছে। আজকে ডিমওয়ালা পিঠা খেতে বায়না ধরল না, অথচ রোজ এই মেয়ে সবার আগে এই পিঠার জন্য বসে থাকতো। কিন্তু আজকে চুপচাপ ডাইনিংয়ের এক কোণে পড়ছে। অবিশ্বাস্য। পরে মনে পড়ল রাতের কথা। নুবা নিজ মনে আফসোস করলো, আহারে বেচারি বোন আমার, কাল আব্বুর কতগুলো বকা খাইলো। ফের নিজের রুমের দিকে কদম বাড়ালো। মায়ের রুমে উকি দিতে দেখলো নীলাভ এখনও বেঘরে ঘুমোচ্ছে। নিঃশব্দে নিজের রুমে ফিরে এলো। সময় যেন দ্রুত গড়ালো। সেই কাঙ্ক্ষিত শনিবার দিনটা আসলো। নীলাভের করা বায়না আর আহাজারিতে অবশেষে নুবা রাজি হলো। তার সাথে দুজনই যাবে। বাধ্য হয়ে নিয়ে গেল। কালো রঙের গাউন পরল সে, তার সাথে ম্যাচিং করে হিজাব বাঁধল। নীলাভের গায়ে কালো রঙের গোল জামা, নিভানের গায়ে সাদা রঙের গেঞ্জি আর 3/4 প্যান্ট। তিনজনই মোটামুটি সাজসজ্জা করে বের হলো। ওবায়দুল স্যারের বাড়িতে গিয়ে নুবা বেশ অবাক হলো। পুরো বাড়ি মানুষে গমগম করছে। স্কুলের স্টুডেন্ট আর টিচারদের জন্য আলাদা রুম রাখা হয়েছে। কেউ কেউ খাবার খাচ্ছে আর কেউ কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ক্লাসের মেয়েরা অনেকে খুব সাজসজ্জা করেছে, আবার অনেকেই খুব সাদামাটা। তাদের দেখে চেনার উপায় নেই একদম। তবে লিমাকে দেখে পুরো দস্তর অবাক হয়েছে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, সাজলে আরও সুন্দর লাগে, কিন্তু স্বভাবটা একটু বিরক্তিকর। যাই পারুক না কেন, তা নিয়ে বেশ অহংকার মেয়েটার মধ্যে। তার মতে তার মতো এত দামি জামা কাপড় কেউ পরে না। সারাক্ষণ নিজের পোশাকে গল্প করে বেড়ায়, আর হিজাব পরুক আর ও না, সেটা তার গায়ে ঠিকমতো থাকবেই না। এ নিয়ে তমার সাথে বেশবার ঝামেলা হয়েছিল। সেই থেকেই তমা কথা বলে না। তার নিজেরও পছন্দ হয় না এই মেয়েকে, অসভ্য একটা। নুবা তমাকে খুঁজে তার পাশে গিয়ে বসলো। তমা নিভানের সাথে কথা বলছে। নীলাভও মাঝে মাঝে উত্তর দিচ্ছে। চারজনই খুনসুটিতে মত্ত। আচমকাই হুট করে তাদের পাশে লিমা এসে বসলো। নুবা তো তপ্তা খেয়ে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার! লিমা এসেছে তাদের সাথে কথা বলার জন্য। তমা দৃষ্টি নিচের দিকে, কিন্তু সে হলপ করে বলতে পারে লিমা নিজ কোনো স্বার্থ সিদ্ধির জন্যই এসেছে। নুবা তমা কিছু বলার আগে লিমা নিজ থেকেই কথা বলো, তোরা কি রেগে আছিস আমার উপর? দেখ, আমরা সবাই পরীক্ষা শেষে কে কোথায় যাব জানি না কেউ। আমি জানি নুভা চট্টগ্রাম যাবে আর আমি ঢাকায়, কিন্তু তুই যাবি শ্বশুর বাড়ি। তমার কথাই উপস্থিত সবে অট্টহাসিতে ফেটে পড়ল। তবে অবাক লাগলো, লিমা রাগ করলো না, উল্টো সেও হাসলো সবার সাথে। তমার সন্ধিয়ান দৃষ্টি লিমার দিকে, কিন্তু নুবা ভাবলেশীন।
লিমার মুখে হাসির আভাস, তবে ছলো ছলো দুই আঁখি। আমি জানি তোরা মজা করছিস, কিন্তু বিশ্বাস কর আমি সত্যিই বলছি, আমরা আর মাত্র কিছুদিন আছি একসাথে, এরপর আর কখনো দেখা নাও হতে পারে। তাই বলছিলাম কি আমাদের একটা গ্রুপ ফটো নিতে চাই, আমি যত্ন করে রেখে দেব স্মৃতি হিসেবে। আমাদের সাথে ছবি তুল না তমা, নিশাত। নুপা নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তমার দৃষ্টি সন্দিহান, সে ভাবছে অন্য কিছু। লিমার গিরগিটির মতো রূপ বদলানো তার কাছে বিষয়টা বেশ ভাবনার। তমা আর নুবার নিশ্চুপতায় লিমার মুখে হতাশার সুর তুলো, ফের বলে উঠল, তোরা আমাকে এত খারাপ ভাবিস কেন? আমি কিন্তু অতটাও খারাপ নয়। চল না একটা গ্রুপ ফটো তুলি, জেবা, ফারহানা, বাকিরাও দাঁড়িয়ে আছে, চল না। এদের কথার মাঝে নিভান বলে উঠল, আমিও তুব্ব। সহসাই এমন কথায় সবাই একসাথে হেসে উঠল। লিমা বিস্মিত হলো। নিভান আর নীলাভের দিকে দৃষ্টি বুলিয়ে বলল, নিশাত, এরা তোর ভাই বোন? না, রাস্তা থেকে উঠে আনছি, তোর লাগলে নিয়ে যা। আবারও সবাই একসাথে হেসে উঠল। নিভান কিছু না বুঝলেও নীলাভ ঠিকই বুঝলো, কিন্তু এখন তার নিশ্চুপতায় শ্রেয়, তাই জবাব দিল না। লিমা নিজের হাসি থামিয়ে নিভানকে কোলে নিল, আদর করে দিয়ে বলল, মাশাল্লাহ, দুজনেই কিউটের ডিব্বা। এবার চল গ্রুপ ফটো তুলি। অগত্যা লিমার এক প্রকার জোড়াজড়িতে নুবা আর তমা ছবি তুলতে রাজি হলো। শেষে সবার একক ছবি নেওয়া হলো। লিমা সবার ফেরার আগে একটা আবদার করে বলল, তোদের দুজনের ফোন নাম্বার দে, যদি রাগ না করিস মাঝে মধ্যে যোগাযোগ করব। নুবা প্রথমে দোটনাই ভুগলো, পরে মন নরম হলো। আসলে 2 দিন পর থেকে কে কোথায় থাকবে কারো জানা নেই, তাই নিশ্চিন্তে নিজের মুঠোফোনের নাম্বার দিয়ে দিল। লিমা শেষে তার মায়ের নাম্বারও নিল। লিমার ব্যবহার ছিল বেশ স্বাভাবিক, তাই নুবাও এত কিছু ভাবলো না। সেদিন সময়টা পরম আনন্দেই কাটলো, কিন্তু রাত শেষে হলো সেই অঘটন। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। আচমকাই মুঠোফোন কম্পিত হলো নুবার। পড়াশোনার চাপ নিয়ে ঘুম ধরেনি তখনও তাই দ্রুত উঠে পড়ল। অচেনা এক নাম্বার নিজের ফোনের স্ক্রিনে দেখে থমকালো। তৎক্ষণাৎ কেন যেন মনে পড়ল সেই ছেলের কথা। গত 5 দিনে এই ছেলের তাকে দ্বিতীয়বার কল দেয়নি। মনের মাঝে কিঞ্চিত আশার আলো ফুটে উঠল। তাহলে কি সেই ছেলে কল দিয়েছে? কেন জানি তার কলটা রিসিভ করতে ইচ্ছে হলো। খুব বেশি সময় অপেক্ষা করলো না, মুহূর্তেই কল রিসিভ হলো। হ্যালো বলতেই ও পাশ থেকে নেশালো এক কণ্ঠ ভেসে এলো, কেমন আছো বউ? নিস্তব্ধ নিশুতি রাত, গভীর ঘুমে আচ্ছন্ন পুরো মহল্লাবাসী। কীর্তন খোলা নদীর হিমশীতল বায়ুর প্রভাবে ঠান্ডা পড়েছে বেশ। কম্বল থেকে নিজের মাথা তুলতেই ঠান্ডায় কেঁপে উঠল নোবা। দক্ষিণা বারান্দা ঘেঁষে বাগান বিলাসের গাছ, তা থেকে টুপটুপ করে বৃষ্টির ফোঁটার মতো শিশির ঝরে পড়ছে। আবার পাশের ডোবা থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে ডাহুকের ডাক। বেতবন দ্বারা আচ্ছাদিত ডোবার এক অংশ। দক্ষিণের বারান্দা থেকে ডোবার দূরত্ব মাত্র কয়েক গজ, কিন্তু ঝিঝি পোকার অনবরত ডাক চলেছে সেখানে। থামাথামির নাম নেই তাদের। নীরব নিভৃত পরিবেশে কিঞ্চিত শব্দ ভয়ানক, কেমন গা ছমছমে ভুতুড়ের পরিবেশ। এর মধ্যে এমন ফোন কল। নুবা স্থির হতে বেশ সময় নিল। কিয়ৎ সময় চুপ থাকলো। ফোনের ওপাশে থাকা ব্যক্তির কথা শুনে নিজেকে ধাতস্থ করে বলে উঠল, কে আপনি? অপর পাশে গলার স্বরের পরিবর্তন হলো না, মুখের কোণে হাসির কিঞ্চিত শব্দ হলো। কথার মধ্যে পূর্বে নেয় সেই হেয়ালি সুর, তোমার জামাই। এত রাতে কোথা থেকে কল দিচ্ছেন? কে আপনি? এক কথা কয়বার কমু, আমি তোমার জামাই। বউয়ের কাছে কল দিতে হয় রাইতের বেলায়, বুঝো না? নয়তো কথা জমবো। মেজাজার ধরে রাখতে পারল না নোবা, দাঁত কিরমিরিয়ে পড়ল। রাবিশ। ধৈর্য হলো না কলটা ধরে রাখার। রাগে গজগজ করতে করতে কল কাটলো। আচমকাই রাগ ঝালো সেই ছেলেটার উপর। কাল ক্ষেপণ না করেই কল দিল সেই ছেলের নম্বরে। মুহূর্তেই কী হলো তার জানা নেই, কিন্তু ওপাশে কল রিসিভ হলো না। নিজের রাগ সংবরণ করতে না পেরে শেষে মুঠোফোন বন্ধ করলো। বিছানায় গড়াগড়ি করলো বেশ সময় ধরে। তীর্ষ মেজাজে ঘুম কখন আসলো জানা নেই। সকালে ঘুম ভাঙলো রুকায়ের ডাকাডাকিতে। নিভু নিভু চোখে তাকালো। ঘড়ির কাঁটায় তখন সকাল 6টা। ফ্রেশ হয়ে বসলো পড়ার টেবিলে। বাসায় আজ রশিদ নেই, তাই নির্ভয়ে রয়ে শুয়ে চলেছে তার পড়াশোনা সহ অন্যান্য কাজকর্ম। মুঠোফোন বন্ধ হয়ে পড়েছিল, অন করার কথা মনে নেই তার। সময় কাটালো এভাবে। স্কুল থেকে ফেরার পর তার মনে পড়ল নিজের মুঠোফোন বন্ধ করার কথা, তাই ফিরে এলো। সবার আগে নিজের মুঠোফোন খুলল। দুপুরে খাবার খেয়ে গা এলিয়ে বিছানায় শুয়েছে মাত্র, কিন্তু কল আসার তীব্র ধ্বনিতে নিজের বন্ধ হওয়া চোখ
মুহূর্তেই খুলে গেল। কল দেখে মুখের কোণে তীব্র রাগের বহিঃপ্রকাশ। রিসিভ করেই তেতে উঠল। কেন কল দিয়েছেন? মুঠোফোনের ওপাশ থেকে তাচ্ছিলের সুরে ভেসে এলো। বাহ, উল্টো চোর কোতোয়ালকে ডাকে। আমি কল দেইনি জনাবা, আপনি আমাকে কল দিয়েছেন, তাও গভীর রাতে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। তা আমায় বুঝি খুব মিস করছিলেন? আফসোস আমি আপনার কল রিসিভ করতে পারিনি। যদি জানতাম আপনি আমায় কল দেবেন তাহলে ফোন কখনোই সাইলেন্ট করতাম না। এখন তো বড্ড আফসোস হচ্ছে। নুবা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল। পরক্ষণেই মনে পড়ল রাতে সেই অপরিচিত কলের কথা। হুট করে গর্জে উঠল। আপনাকে মিস করব? আমার তো আর খেয়ে দে কাজ নেই। কাল মধ্যরাতে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। সত্যি করে বলুন তো, নাম্বারটা আপনার কিনা? আচ্ছা, তোমার খেয়ে দে কাজ নেই আর আমি তো তোমার জন্য না খেয়ে বসে আছি, কি মনে হয়? শোনো, আমি একজন ছাপোষা পরিবারের ছেলে। এইসব মজা আমাকে বানায় না। পকেট খরচ নিজেকে বহন করতে হয়, তার মধ্যে কিছু বাঁচলে নিজের ছোট বোনদের জন্য পাঠাই। কথাগুলো শেষে ওপাশে দীর্ঘশ্বাসের শব্দ হলো। ফের বলে উঠল। আমি শুধু তোমাকে বোকা মেয়ে ভাবছিলাম, এখন তো দেখছি তোমার মাথায় সব কাদা মাটিতে ঠাসা। ইডিয়েট। মুঠোফোনের ওপাশে কথার মাঝে আচমকাই কিছু হাসির শব্দ হলো। একসাথে অনেকগুলো যুবকের হাসি। কেউ একজন মজার ছলে কাটছে। কে তুমি বৎস? বানাই আনিস জায়গা শিহরণ, ঘুরিয়াছো বারণ। তাকে থামিয়ে অন্য একজন গেয়ে উঠল। কে তুমি নন্দিনী, আগে তো আসনি, অদেখার সঙ্গিনী করেছো বন্দিনী। নুভার সন্দেহের তীর তাদের কথা শুনে আরো তীব্র হলো। নিজের দুচল শক্ত করলো। খ্যাপা বাঘিনীর মতো ফের গর্জে উঠল। আচ্ছা, তাহলে এই সব করে বেড়ান। আপনি অন্য কোনো এক ছেলেকে নাম্বার দিয়েছেন যাতে আমাকে বিরক্ত করে। তীব্র বেগে হুঙ্কার ছাড়ল মুঠোফোনে ও পাশে। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? সেই কখন থেকে যাতা বলে যাচ্ছ? পিচ্ছি বলে তোমাকে কিছু বলছি না দেখে লাই পেয়ে বসেছো? আপনার পাশে বসে শব্দ করে হাসছে, কথা বলছে কতগুলো পোলাপান। এরা কারা? এরা আমার বন্ধু। কেন? তাদের মধ্যে হয়তো কেউ করেছে। কল লিস্টে আপনি ছাড়া আমার অপরিচিত কেউ নেই। আচমকাই মুঠোফোনের ওপাশে কিছু ধমকের শব্দ শোনা গেল। কান থেকে মুঠোফোন সরিয়ে নিয়েছে, তাই কথাগুলো কিঞ্চিত ক্ষীণ শব্দে ভেসে আসলো। এই সানলাইটের বাচ্চা, এখান থেকে যাবি? তোদের জন্য শান্তিতে কথাও বলা যায় না। আবারও একসাথে অনেকের হাসির শব্দ ভেসে এলো। কেউ কেউ শীষ বাজিয়ে যাচ্ছে, আবার কেউ টিপ্পনি মারছে। কিছু সময় অতিক্রম হলো এভাবে। নুবা চুপ হয়ে আছে। আচমকাই ও পাশ থেকে মৃদুস্বর ভেসে এলো। সরি তোমাকে অপেক্ষা করানোর জন্য। নুবা জবাব দিল না, নিশ্চুপ থাকলো। কি রাগ করে আছো নাকি? তবে সত্যি বলছি, আমি কল দিইনি না আমার কোনো ফ্রেন্ড। তবে বিশ্বাস না হলে তোমার ওই নাম্বার আমাকে দাও, আমি তার বায়োডাটা সহ তার 14 গোষ্ঠীর বায়োডাটাও নিয়ে আসবো। থাক, লাগবে না। বিশ্বাস করলাম আপনাকে, আপনি কল দেননি। এবার ঠিক আছে। মন খারাপ নাকি? না। তাহলে এত নিশ্চুপ কেন? কি হয়েছে? কোনো সমস্যা? আমার জন্য নাকি ব্যক্তিগত কিছু? নুবা নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল। এক হাত থুতনিতে তখন। না, তেমন কিছু না। আচমকাই কলটা কেটে গেল। নুবা অবাক হলো, তবে তা নিয়ে মাথা ঘামালো না। চুপচাপ আবার শুয়ে পড়ল। তন্দ্রা আচ্ছন্ন দু চোখ। কিছু সময় পেরোতেই ফের মুঠোফোন কর্কশ ধ্বনি তুলল। বিরক্ত হলো। ফোনের স্ক্রিনে চোখ বোলালে যা দেখলো তাতে বেশ অবাক হলো। ছেলেটা আবার কল দিয়েছে। নেহাত ভদ্রতার খাতিরে কল রিসিভ করলো। নরম গলায় সালাম দিতেই ওপাশ থেকে এক মিষ্টি স্বর ভেসে এলো। সরি কল কেটে যাওয়ায়। আসলে আমার টিউশন থেকে ফোন এসেছিল। এসএসসির 2টো স্টুডেন্ট আছে আমার, তার আম্মু কল করেছে আজকে তাদের বাসায় না যাওয়ার জন্য। এসএসসির স্টুডেন্ট টিউশন পড়ান আপনি? কিঞ্চিত মৃদু হাসির শব্দ হলো। ছোট্ট এক বাক্যে ভেসে এলো। কেন পড়াতে পারি না ভেবেছো? 2 বছর ধরে তাদেরকে পড়াই, নবম শ্রেণী থেকে। তাদের জন্য সাজেশন, পড়ার কৌশল, নোটস সব আমিই তৈরি করেছি নিজের হাতে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে না কেন? আপনার স্টুডেন্ট কোন বিভাগে পড়ে? বিজ্ঞান বিভাগে। আচ্ছা তুমি কোন বিভাগে পড়ো? আমিও বিজ্ঞান বিভাগে। তোমার স্কুলের নাম কি? জেবননাহার গার্লস স্কুল। গার্লস স্কুলে পড়ো? হুম। পরীক্ষার প্রস্তুতি কেমন তোমার? ভালো না। কেন? আসলে আমি ম্যাথ খুব ভালো না, তার উপর থিওরি মনে থাকে না।
এত জটিল শব্দ যাই পড়ি সব ভুলে যাই। কিছু সময় নীরবতা ঘটল তাদের মাঝে। হুট করে ওপাশ থেকে বলে উঠল, আমি যদি সাহায্য করি তাহলে তুমি আমার সাহায্য নেবে? কিভাবে সাহায্য করবেন? আচ্ছা নুহা, তোমার ঠিকানা দাও তো। কিন্তু কেন? আপনি আমার ঠিকানা দিয়ে কি করবেন? তোমার জন্য শর্ট সাজেশন আর হাতের তৈরি নোটস পাঠাবো। সময় যে কয়দিন আছে তাতেও পারবে, আর না পারলে আমি তো আছি। কিন্তু আপনি আমায় কেন সাহায্য করবেন? মনে করো আমি তোমার টিচার, যেভাবে বলবো সেভাবে করবে, দেখবে তোমার রেজাল্ট ভালো আসবে। আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? তুমি না প্রচুর কথা বলো, জলদি ঠিকানা দাও তো। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনার নামও জানি না, কিভাবে বিশ্বাস করি বলেন তো? তোমার সমস্যা কোথায়? আমার সাহায্য নিতে নাকি আমি অপরিচিত বলে? কোনটা? আসলে কি? নুপা দোটানায় ভুগল কিছু সময়, পরে ঠিকানা দিল স্কুলের পাশের একটা লাইব্রেরির দোকানে। ঠিক তার পরের দিন দুপুরবেলায় তার পার্সেল হাজির। নুপা ফোন কল পেয়ে ছুটে গেল দোকানে। বাসে এনে খুলতে গিয়ে বেশ অবাক হলো, এত কিছু প্যাকেটের ভিতর। পার্সেলগুলো এক এক করে খুলল। সাজেশন আর নোটস আগেই খুলেছিল, তবে নোটস দেখে বেশ অবাক হলো। এত সুন্দর লেখাও কারোর হতে পারে, গোজানো আর বেশ পরিপাটি। দ্বিতীয় প্যাকেট খুলে চক্ষু ছানা বড়া তার। এটাতে পরীক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম, একটা ফাইল, বলপেন এক প্যাকেট, কালার পেন 6টি, বড় মাঝারি 2টো স্কেল, জ্যামিতি বক্স, সায়েন্টিফিক ক্যালকুলেটর আর একটা নর্মাল ক্যালকুলেটর, পাশে ডিজিটাল ঘড়িও আছে। এত জিনিস দেখে হতভম্ব সে, কিন্তু এত কিছু কেন দিয়েছে তাকে? তৃতীয় আরও একটা প্যাকেট আছে, বুঝলো না এটাতে কি আছে। প্যাকেট ধরতে ঝুনঝুন শব্দ হলো, চটজলদি খুলে নিল। এটা দেখে অবাকের চরম পর্যায়ে সে। 2টো হিজাব, একটা মেরুন আর অন্যটা কালো রঙের। হিজাবগুলো এত সুন্দর, সাথে 6টি কাপড়ের মাস্ক। হিজাব পিন, পাথরের বারবি, নর্মাল পিন এক প্যাকেট, আলপিন আছে এক প্যাকেট, সাথে একটা চিরকুটও লেখা। কি লিখবো বা কিভাবে সম্বোধন করব জানি না। আসলে তোমাকে আমার ভীষণ ভয় লাগে, সত্যি বলছি। ব্যাগ খুলে তোমার কেমন রিয়াকশন হবে সেটা ভেবেও ভয় লাগছে, কিন্তু বিশ্বাস করো আমি এগুলো ইচ্ছে করে দেইনি। লাইব্রেরিতে গিয়েছিলাম নিজের একটা কাজের জন্য, দেখলাম আমার পাশে একটা স্টুডেন্ট নিজের জন্য ফাইল কলম কিনছিল। তা দেখে তোমার কথা মনে হলো, তুমিও তো আমার স্টুডেন্ট হও, তাই না? এরপর শপিং মল দিয়ে আসার সময় আচমকা চোখ পড়লো হিজাবের ওপর। কেমন যেন মনে হলো এই হিজাব দুটো তোমাকে বেশ মানাবে। তাই খুব বেশি না ভেবে দোকানদারকে বললাম হিজাব দুটো প্যাক করে দিতে। সাথে হিজাব বাঁধার জন্য পিনও নিলাম। নতুন হিজাবের সাথে নতুন পিন, তাই কয়েকটা পিনও দিয়ে দিলাম। আমি গরিব নিরীহ মানুষ, তাই বেশি কিছু দিতে পারিনি বলে মন খারাপ করো না। যখন আমার অনেক টাকা হবে তখন তোমাকে অনেকগুলো দামি উপহার কিনে দেব। তবে এখন আমার এই ক্ষুদ্র উপহার সাদরে গ্রহণ করো বোকামি। এটি তোমার অথম শিক্ষক ইমদাদ। চিরকুট পরে কিয়ৎক্ষণ থম মেরে বসে রইল নুবা। এসব কি ছিল? স্বপ্নের মতো লাগছে তার কাছে। জিনিসগুলো চট জলদি ডয়ারে রেখে দিল, শুধু সাজেশন ছাড়া। বক্ষস্থলে হাত চেপে বসে আছে। ত্রিমুখী রাস্তার মোড়, স্কুলের রাস্তায় পা রাখতে আবুল চাচার দোকান থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। নুবা থমকালো, আর চোখে দেখলো বাবলু তাকে দেখে দাঁত কেলেই হাসছে, সাথে চামচিকাগুলো দাঁত কেলেই হাসছে। একজন থেকে পিছু ডেকে উঠল, আরে ভাবিজান কেমন আছেন? আমাগো ভাইরে মিস করতে করতে দেই একেবারে শুকাইয়া গেলেন গে। চিন্তা করিয়ে না ভাবি, আমাগো ভাই খাওয়াই খাওয়াই মোটা বানাই দিব। বাবলু এসব কথা নির্দ্বিধায় গিলছে, মুখে হাসি ঝুলছে, তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তখনও। নুবার এক জঘন্য অনুভূতি হচ্ছে, মেজাজ তীক্ষ্ণ হয়ে গেল। পায়ের গতি বাড়িয়ে ধূপধাপ শব্দ করে দ্রুত স্কুলের দিকে পা বাড়ালো। গজগজ করতে করতে ক্লাসে ঢুকলো। তমা তাকে দেখে কপাল কুচকালো। কি রে, মুখ এমন প্যাঁচার মতো হয়ে আছে কেন? ওই মদনার বাচ্চার সাথে থাকা চামচিকাগুলা আরও অসভ্য, কি সব বাজে ইঙ্গিত করে, গা কেমন রিরি করছে। চিন্তা করিস না, এগুলো একটা বিহিত করব, দাঁড়া। লিমা আজ তাদের পাশে বসেছে, জেবা রেবা 2 কাজিনও আছে। লিমা নুভাকে ডাকলো, তার হাতে থাকা একটা গিফট বক্স দিল। নুপা হা হয়ে আছে। এটা কিসের বক্স লিমা? লিমার মুখে মুচকি হাসি, মিষ্টি গলায় বলল, এটা নিভান আর নীলাফের জন্য। নুপা ইতস্তবোধ করছিল, নিতে চাইল না, কিন্তু লিমা বেশ জোর করে ব্যাগে ঢুকিয়ে দিল। তমা নুভাকে বলল, নিয়ে নেয়, এটাই সুযোগ। 2 দিন পর লিমা হাওয়া হয়ে যাবে।
তখন আর খুঁজে পাবি না। এখন যা, খাইতে পারিস। এটা শুনে সবাই খিলখিল করে হেসে দিল। নুবা চুপি চুপি সাজেশন দেখালো তমাকে। সে দেখে হাঁ করে বসে আছে। কৌতূহলী দৃষ্টিতে বলল, কোথায় পেলি? নুবা সত্যটা বলল না, উল্টো ঠোঁট বাঁকালো। টপ সিক্রেট। কে এই দয়াবান? তোর মতো বদমহিলাকে এত সুন্দর করে সাজেশন বানাই দিল? আমারে একদম বদ মহিলা বলবি না, মিস তামা তামা। তমা নুবার বাহুতে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরল, টিপ্পনি মেরে বলল, সত্যিটা বলবি নাকি আমার সেই বিখ্যাত চিমটিটা দিমু? এই মায়া ডাকাত থেকেও কম না। একবার যদি চিমটি দেয় সারাদিন হাত ব্যথা করবে তার। কিন্তু এখন সত্যটা বলবো না। নুবা অজুহাত ধরল, স্কুল থেকে যেতে যেতে বলবো। আসলে অনেক লম্বা গল্প তো, এখানে বলা যাবে না। তমা কিছুটা শান্ত হলো, কিঞ্চিত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, মনে থাকে যেন। স্কুল থেকে ফিরে মাত্রই বাড়ি প্রবেশ করতে যাবে নুবা, হঠাৎই চোখ পড়ল বাচ্চা একটি ছেলের উপর। ছেলেটা নীলাপের বয়সী, কিন্তু সে তার বোনের সাথে ঝগড়া করছে কেন? সে হিরোইনের মতো এন্ট্রি নিল, হুঙ্কার ছাড়লো সবার উদ্দেশ্যে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? নীলাপ বোনকে দেখে খুশিতে আটখানা, মনে বেশ জোর পেয়েছে, তাই ভনিতা না করেই বলল, আপু রাফি ক্লাসে আমার খাতা ছিঁড়ে ফেলেছে। সে কথা আমি মিসকে বলেছিলাম, সেজন্য মিস ওকে বকেছিল। তাই রাস্তায় এসে আমার সাথে ঝগড়া করছে, আবার আমায় হুমকিও দিচ্ছে, আমাকে নাকি নালায় ফেলে দিবে। ছেলেটা বড্ড খারাপ, সব স্টুডেন্টের সাথে ঝগড়া করে শুধু। নুবা ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। কি ব্যাপার রাফি, এগুলো কি শুনছি? আমি কি এখন তোমার আম্মুকে ডাকবো নাকি তুমি ডাকবে? রাফি ভয়ে আটকে উঠল, গলার স্বর ভীষণ কাঁপছে। না আপু, আমি আর করব না। নুবা ধমক দিল, মনে থাকবে এই কথা? রাফি হ্যাঁ বলে উপনিস মাথা নাড়ল। নুবা এবার শান্ত গলায় পড়ল, আজ থেকে তুমি নীলাভকে আপু ডাকবে, ঠিক আছে? রাফির চক্ষুদয় বড় বড় হয়ে গেল, আমতা আমতা করলো, কিন্তু লীলাভ তো আমার ছোট। এটা তোমার শাস্তি। আর যদি না ডাকো তাহলে তোমার আম্মুকে গিয়ে বলবো রাফি নীলাভকে নালায় ফেলে দিয়েছে। তখন তোমার শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। এবার ভেবে দেখো তুমি কি করবে। কথাগুলো বলেই নুবা আর নীলাভ ভাব দেখিয়ে সামনের দিকে এগিয়ে গেল। রাফি কিছু সময় পর পিছু ডাকলো, ধরা গলায় পড়ল, আজ থেকে লীলাভকে আপু ডাকবো, কিন্তু ক্লাসে ডাকবো না। ক্লাসে ডাকলে সবাই হাসবে। তা তো হবে না, তোমাকে সব সময় আপু ডাকতে হবে, নয়তো তোমার আম্মুকে গিয়ে এক্ষুনি বলবো সব। রাফি এবার চোখের জল ছেড়ে দিল, নাক টেনে বলে উঠল, আপু আমি আর কখনো লীলাভকে মারবো না, তার খাতাও ছিঁড়ব না, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, যাও, মাফ করলাম, তবে আজীবন যেন আজকের কথা মনে থাকে। রাফি হ্যাপলার মতো চেয়ে আছে। আজকে সে চরম শিক্ষা পেয়েছে। নুবা বোনের হাত মুষ্টিবদ্ধ করলো, দুজনেই বিজয়িনীর দেশে বাসায় ফিরল। বিছানায় গা এলিয়ে বসলো নুবা, বক্ষস্থল ভীষণ কাঁপছে। আনমনে বিড়বিড় করলো, ইমদাদ নামটা ভীষণ সুন্দর, নামের মতো তার সবও পছন্দ। বালিশ চাপটে ধরে শুয়ে পড়ল। দু চোখ বন্ধ করতে মুঠোফোন টুংটাং শব্দ হলো। হঠাৎ মুঠোফোনে টুংটাং শব্দে তার চোখ খুলে গেল, দেখলো অনাকাঙ্ক্ষিত একটা মেসেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি পার্সেল পেলে আমাকে দ্রুত জানাও, আর কখন ফ্রি থাকো তার শিডিউলটা বলো, যাতে তোমায় পড়াতে পারি। অধীর আগ্রহে অপেক্ষারত তোমার অথম টিচার। মেসেজ পড়ে পুরাই তপ্তা নোবা। তার নিজের একজন টিউটর প্রয়োজন, কিন্তু এর সুযোগ নেওয়া আদৌ কি ঠিক হবে কি? উদ্বিগ্ন দু চোখের পাতা আপনা আপনি মুদে এলো, কিন্তু নিজে থেকে কোনো উত্তর এলো না। এক মন হ্যাঁ বলে অন্য মন না বলে ওঠে। সিদ্ধান্তহীনতায় যখন ভুগছিল আনমনে বিপির করলো, হোক না কিছু ক্ষতি, যদি তা উপকারে আসে। অবশেষে শিডিউল তৈরি করলো। আপনার পার্সেল পেয়েছি, তবে আমি বিকেল 3টা থেকে 4টা আর সন্ধ্যা 7টা থেকে 8টা এ সময় ফ্রি থাকি, কিন্তু আমি মেসেজ কল না দিলে আপনি কল দিবেন না। ব্যক্তিগত কোনো কথাও জিজ্ঞেস করতে পারবেন না, বাহ্যিক গল্প করা যাবে না। কল কেটে গেলে ভুল করে দ্বিতীয়বার কল করবেন না। যদি আমি আপনাকে দ্বিতীয়বার কল না দিই, এসব শর্তে রাজি থাকলে তাহলেই আমি আপনার কাছে পড়ব, নয়তো না। মেসেজের উত্তর দিতে না দিতেই কল। খুক খুক করে কেসে উঠল নোবা, বক্ষস্থলে হাত চেপে আছে এখনো। রিসিভ করে বলল, এত তাড়াতাড়ি কল? অপর পাশে মুচকি হাসির শব্দ হলো। ফ্রি আছো দেখে কল দিলাম। আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ আছে? আসলে আমার বাটন ফোন, স্মার্টফোন আম্মুর কাছে আছে,
তবে পরীক্ষার জন্য আমার ধরা নিষেধ। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি তোমাকে মেসেজে বলবো, নয়তো কল দেবো। বলে নুবা কল কাটলো। দু চোখের পাতায় ঘুমেরা হানা দিল। রাতেও টুকটাক কথা হলো মেসেজের মাধ্যমে। এভাবে শুরু হলো তাদের গল্প। মধ্যরাত, শুনশান নীরবতায় আচ্ছন্ন। আচমকাই মুঠোফোন কম্পিত হলো। নুবা অবাক হলো। আজকে আরও এক অপরিচিত নাম্বার। এত অপরিচিত নাম্বার তার ফোনে কোথা থেকে আসলো? অবাকের চরম শিখরে। কলটা রিসিভ করে কথা বলল না, শুধু শুনতে চাইল কে হতে পারে। রিসিভ করতেই কেউ একজন কর্কশ কণ্ঠে কথা বলল। এতবার কল দিলাম, রিসিভ করো না কেন? নুবা অবাক হলো। কখন কল দিল? হঠাৎই মনে হলো কিছু অপরিচিত নাম্বার দেখেছে কয়েকদিন ধরে। এগুলো কার হতে পারে? তার ভাবনার মাঝে একটা শব্দ ভেসে এলো। বউ, কথা বলো না কে? নুবার মেজাজ বিগড়ে গেল। 2 সপ্তাহে গালি দিয়ে কল কেটে দিল, কিন্তু তাতেও লাভ হলো না। পুনরায় কলের বহর আসা শুরু হলো। সহ্য হলো না তার, দ্রুতই ফোন অফ করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।